বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে এবং তুমি শুনছ সন্দীপ রায়ের কলমে প্রেত গল্প। আজকে এই গল্পের তৃতীয় তথা অন্তিম পর্ব নিয়ে আমরা চলে এসেছি তোমাদের কাছে। এর আগের দুটি পর্ব এখনো যারা শোনোনি তাদের জন্য আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখলাম। তোমরা যাও, গল্পটি পুরোটা শোনো এবং অবশ্যই মন্তব্য করতে ভুলো না যে কেমন লাগছে। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে সন্দীপ রায়ের কলমে প্রেত গল্প তৃতীয় তথা অন্তিম পর্ব। রাত 8টা, মুক্তারাম বাবু স্ট্রিট। কাকু, এটা কি? ডক্টর সেনের গলায় ঝোলানো স্টেথোস্কোপটার দিকে আঙুল দেখিয়ে প্রশ্ন করল বাবাই। ডক্টর সেন এক মনে বাবাইয়ের পালস চেক করছিলেন। উত্তরে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যারা দুষ্টুমি করে, ঠিক সময় খাবার খায় না, এটা তাদের বুকের উপর ধরলে ডাক্তাররা সব জানতে পেরে যায়। আমি দুষ্টুমি করি না, মা করে, খায় না। ছেলে কি বলছে? তুমি নাকি দুষ্টুমি করো, খাবার খাও না? ওর কথা ছাড়ুন, আপনার কাজ কেমন চলছে? এমনি ঠিক আছে, বাকি কাজ করতে গেলে ছোটোখাটো সমস্যা তো থাকবেই। ওই হেড নার্স সুলতা বিশ্বাসের কেসটার কিছু হলো? পুলিশ এসেছিল আবার? সুধীরকে খুঁজছে, জানি না কপালে কি আছে। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি বসুন, আমি চা করে আনছি। সাবিত্রী উঠে চলে যেতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ডক্টর সেনের মুখ থেকে। না জানি আর কতদিন এভাবে মিথ্যে কথা বলতে হবে। নিজের চিন্তাতেই ডুবে গিয়েছিলেন ডাক্তার। হুঁশ ফিরল পকেটে রাখা মোবাইলটার ভাইব্রেশনে। মোবাইলটা বের করে সামনে এনে নাম্বারটা দেখলেন উনি। অপরিচিত নাম্বার। ফোনটা কানে লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যেই ডক্টর সেনের শরীরটা সোজা হয়ে উঠল। অন্য প্রান্ত থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে আসছে। হ্যালো স্যার, হ্যাঁ আমি সুধীর বলছি। আপনার কাছে 2 ঘন্টা সময় আছে স্যার, 2 ঘন্টা। 10টার মধ্যে এখানে না এলে। এরপর সাবিত্রীকে আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ না দিয়ে ঘর ছেড়ে বেরোতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লেন ডক্টর সেন। সাবিত্রীর ঘরের সামনে তখন 3 জন লোক দরজা ঘিরে দাঁড়িয়ে, তার মধ্যে 2 জন তার খুব পরিচিত। ভালো ঘোরাতে পারেন আপনি, হাসপাতালে নেই, বাড়িতে নেই, কি করে যে এখানকার ঠিকানা জোগাড় করলাম আমরাই জানি। আপনারা? একবার থানায় যেতে হবে আপনাকে এক্ষুনি। ডক্টর সেন একবার চাকলাদারের দিকে আর একবার পিছনে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকা সাবিত্রীর দিকে তাকালেন। তার কানের মধ্যে তখনও সুধীরের বলা শেষ কথাগুলো বাজছে। হ্যালো স্যার, হ্যাঁ আমি সুধীর বলছি। আপনার কাছে 2 ঘন্টা সময় আছে স্যার, 2 ঘন্টা। 10টার মধ্যে এখানে না এলে। 17 এপ্রিল 2018, রাত 9:30, বউবাজার থানা। আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি কিছু জানি না। কে খুন করেছে, কেন খুন করেছে জানি না আমি। জল খান, গলা শুকিয়ে গেলে অনেক সময় সত্যি কথাটাও গলা থেকে বেরোতে চায় না, বুঝলেন ডক্টর সেন? জলের গ্লাসটা এগিয়ে দিয়ে শান্ত স্বরে কথাগুলো বলে উঠলেন চাকলাদার।
ডক্টর অসিত সেন বিধ্বস্ত দুটো চোখ মেলে একবার শুধু তাকালেন চাকলাদারের দিকে, তারপর মাথা নিচু করে কোনো রকমে বলে উঠলেন, আমাকে ছেড়ে দিন আপনারা, আমি কাউকে মারিনি, কাউকে না। বেশ, বিশ্বাস করলাম যে আপনি কাউকে খুন করেননি। তাহলে বলুন তো, 14 তারিখ রাত 2:30টার সময় ফ্লোরেন্স হাইটসের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আপনি কি করছিলেন? হ্যাঁ, মাঝরাতে ফ্ল্যাট পছন্দ করতে যাননি নিশ্চয়ই? আমাকে ডেকে পাঠিয়েছিল। কে? জানি না। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন নাকি? কে ডেকে পাঠালো জানেন না, অথচ অচেনা একজন লোকের কথায় একটা ডাকে আপনি মাঝরাতে অপরিচিত জায়গায় ছুটে গেলেন? আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আমি যখন ওই বিল্ডিংয়ে পৌঁছই ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার চোখের সামনে ওই মহিলা 10 তলা থেকে... ওই মহিলার কথা আমি জানতে চাইনি, আমি জানতে চাই আপনি ওই সময় ওই বিল্ডিংয়ে কি করতে গিয়েছিলেন? কে ডেকে পাঠিয়েছিল আপনাকে? এর থেকে বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। ডাক্তারের দেওয়া উত্তরটা শুনে চাকলাদার কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইলেন ওনার দিকে। তারপর শান্তভাবে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। চাপ দিয়ে হবে না, ডাক্তারের মুখ খোলানোর জন্য অন্য রাস্তা নিতে হবে। তিনি জানেন সেই রাস্তাটা কি। তারপর ডক্টর সেন, স্যার বলছিলেন আপনি নাকি জেলে থাকতেও রাজি, কিন্তু সত্যি কথাটা বলতে রাজি নন। ভেরি স্ট্রেঞ্জ। ডক্টর সেন ক্লান্ত চোখে একবার শুধু তাকালেন প্রবীরের দিকে, কোনো উত্তর দিলেন না। প্রবীর ঘাড় ঘুরিয়ে একবার চাকলাদারের দিকে তাকালো, তারপর সেই রকম হাসি মুখে বলে উঠল, আপনার গল্পটা না ঠিক ওই স্টিরিওটাইপ গোয়েন্দা গল্পের মতো। অচেনা লোকের আহ্বানে রাতের অন্ধকারে চুপি চুপি ঘটনাস্থলে গিয়ে হাজির হওয়া, আর ঠিক তখনই একটা খুন, গল্পের নায়ককে ফাঁসানোর চেষ্টা। এদিকে গল্পের নায়ক মানে আপনি একটা মারাত্মক রহস্য বুকের মধ্যে লুকিয়ে বসে আছেন, যেটা কাউকে বলা সম্ভব নয়। অতএব পুলিশের সন্দেহ ঘনীভূত। ঠিক এমন সময় ডিটেকটিভের আবির্ভাব এবং বুদ্ধির জোরে সব রহস্য ভেদ করে গল্পের নায়ককে উদ্ধার। একেবারে ক্লাসিক্যাল গোয়েন্দা গল্প। তবে এবারে একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে। যে সমস্যাটা কি জানেন? আপনার গল্পে ডিটেকটিভ নেই, আছে শুধুই পুলিশ। আর পুলিশ এবং ডিটেকটিভদের মধ্যে পার্থক্য কি জানেন? উই আর মোর রিসোর্সফুল। যে জিনিসটা গোয়েন্দারা জানতে পারে না, আমাদের পক্ষে সেটা জানা একেবারেই কঠিন নয়। কি বলতে চাইছেন আপনি? বলতে নয়, দেখাতে চাইছি। একটা সার্টিফিকেট আপনারই ইস্যু করা, 22শে মার্চ 2018, দ্য ডেথ সার্টিফিকেট অফ মিস্টার অনির্বাণ দাশগুপ্ত। একটা কাগজ ডক্টর সেনের দিকে এগিয়ে দিল প্রবীর। ডক্টর সেন কাঁপা কাঁপা হাতে কোনো রকমে সার্টিফিকেটটা তুলে নিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালেন প্রবীরের দিকে। চিন্তা নেই, অরিজিনাল কাগজপত্র এখন আপনার হাসপাতালেই আছে। আমরা শুধু দরকারি কয়েকটা কাগজ জেরক্স করে নিয়েছি। আজ দুপুরেই এটা আমার হাতে চলে এসেছিল। সময় লাগলো কয়েকটা ক্রস ভেরিফিকেশনে। এই যেমন ধরুন, ফ্লোরেন্স হাইটে আপনার কথা মতো যে চোখের সামনে মালতী দাস 10 তলা থেকে পড়ে মারা গেল, সেই যেই অনির্বাণ দাশগুপ্তের বাড়িতেই কাজ করতো, সেটা খুঁজে বার করতে সময় লাগলো। অনির্বাণ দাশগুপ্তকে কিভাবে মেরেছিলেন আপনি ডাক্তার? ভুল চিকিৎসা করে, নাকি বিষ দিয়ে, নাকি স্যালাইন ব্যাগে জল ভরে? হ্যাঁ? ডক্টর সেন থরথর করে কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর সংজ্ঞা হারিয়ে সশব্দে লুটিয়ে পড়লেন মাটিতে। প্রবীর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে ডাক্তারের কাছে গিয়ে ওকে একবার দেখে চাকলাদারকে উদ্দেশ্য করে বলে উঠল, এই ডাক্তার বেশ জ্বালাবে স্যার। স্টেটমেন্ট নিতে নিতে মনে হচ্ছে রাত কাবার হয়ে যাবে। চাকলাদার প্রত্যুত্তরে মৃদু মাথা নেড়ে এগিয়ে এসে জলের গ্লাসটা শুধু তুলে নিলেন। রাত 10টা। অনির্বাণকে আমি মারিনি, তবে স্বীকার করছি মিথ্যে কথা বলেছি আমি।
কিন্তু বিশ্বাস করুন, আমার হাতে কোনো রাস্তা ছিল না। আমার জায়গায় আপনারা থাকলে আপনারাও হয়তো তাই করতেন যা আমি করেছি। আমরা কি করতাম সে কথা থাক, আপনি কি করেছেন সেটা বলুন। অনির্বাণকে আমি প্রথম দেখি প্রায় 2 বছর আগে। ওর ছেলে বাবাইয়ের ট্রিটমেন্টের জন্য প্রথম এসেছিল আমার কাছে। বাবাই মানে কিছুক্ষণ আগে যাকে দেখলাম ওই অনির্বাণ দাশগুপ্তের বাড়িতে? হ্যাঁ, বাবাই অটিজমের পেশেন্ট, একটা জেনেটিক ডিসঅর্ডার যার কোনো চিকিৎসা হয় না। পেশেন্টকে ভালোবাসা, আগলে রাখা, পেশেন্টের ছোট ছোট চাহিদাগুলোকে গুরুত্ব দেওয়া, ব্যাস, এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু অনির্বাণ সে কথা মানতে চাইতো না, বলা ভালো বিশ্বাস করতে চাইতো না। ও ভাবতো ওই বোধহয় ঠিক মতো করে নিজের ছেলে ট্রিটমেন্ট করতে পারছে না। অনির্বাণ লেখক ছিল, লিখতে ভালোবাসতো, কল্পনা করতে ভালোবাসতো, কল্পনার জগতে নিজেকে নিজের ছেলের অপরাধী বলে ভাবতো। আর এই অপরাধ বোধের পুরো রাগটা গিয়ে পড়তো বাবাইয়ের উপর। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বাবাই নিজের বাবাকে ভয় পেতে শুরু করে দিয়েছিল। বাবাইয়ের ট্রিটমেন্ট শুরু করার পর আমি প্রায়ই ওদের বাড়িতে যেতাম, কখনো না কখনো শুধুমাত্র বাবাইকে দেখার জন্য। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। অনির্বাণ আমাকে সন্দেহ করতে শুরু করে। লেখকের মন হাজারটা কল্পনার জালে এমনভাবে নিজেকে জড়াতে শুরু করে যেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা ছিল না। আর তারপর 6-7 মাস আগের ঘটনা, রাত্রিবেলা হঠাৎ করে আমার কাছে সাবিত্রীর ফোন আসে। অনির্বাণ নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। ও ডায়াবেটিস ছিল, ইনসুলিন ওভারডোজ নিয়ে নিজেকে মারার চেষ্টা করেছিল। সঠিক সময় সাবিত্রী চলে আসায় বেঁচে যায় অনির্বাণ, কিন্তু স্ট্রোকটা এড়ানো যায়নি। স্ট্রোক এবং সেখান থেকে প্যারালাইটিক অ্যাটাক। প্যারালাইসিস হওয়ার পরেও অনির্বাণ থামেনি। বোধহয় নিজের জীবনের প্রতি একটা ঘেন্না ধরে গিয়েছিল ওর। বারবার নিজেকে মারার চেষ্টা করত। শেষবার নিজের হাত কেটে ফেলেছিল। সাবিত্রী ওকে আমার হসপিটালে নিয়ে এসে ভর্তি করে, আর ওখানেই 22শে মার্চ ও শেষবার সুইসাইড অ্যাটেম্প্ট করে। আমি রুটিন চেক আপের জন্য ওকে দেখতে গিয়ে বুঝতে পারি যে অনির্বাণ আর বেঁচে নেই। কিন্তু কথাটা কাউকে বলার উপায় আমার ছিল না। সাবিত্রী, বাবাই, ওদের জীবনটা শেষ হয়ে যেত। তাই আপনি ঠিক করলেন সুইসাইড কেসকে মেডিকেল নেগলিজেন্সের কেস বানিয়ে দেবেন, তাই তো? মানে অনির্বাণ নিজে সুইসাইড করেনি, হাসপাতালের গাফিলতিতে মারা গেছে। কিন্তু কেন? বছরখানেক আগে অনির্বাণ ওর নিজের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়েছিল। সাবিত্রী নমিনি ছিল। 1 বছরের মধ্যে পলিসি হোল্ডার সুইসাইড করলে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায় না। তাই ওর মৃত্যুর কারণটা বদলানো ছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা ছিল না। আর এই কাজটা করতে গিয়ে সুধীর আপনাকে দেখে ফেললো, তাই তো? সুধীর ভেবেছিল আপনি অনির্বাণকে খুন করেছেন এবং আপনাকে ব্ল্যাকমেল করতেও শুরু করে দেয়। সুধীর আপনাকে ওই ফ্লোরেন্স সাইটে ডেকে পাঠিয়েছিল, তাই না? হ্যাঁ। সুতরাং যা বোঝা যাচ্ছে যে সুধীরই এই 3টে খুন করেছে। প্রথমে মালতী দাসকে ধাক্কা মেরে 10তলা বিল্ডিং থেকে, তারপর নিজের ভাই সুনীলকে মাটি চাপা দিয়ে, আর শেষে আপনাদের হসপিটালের হেড নার্স সুলতা বিশ্বাসকে গলায় ওড়না পেঁচিয়ে মেরেছে। যে কোনোভাবেই হোক আমাদের সুধীরকে ধরতেই হবে। আমাকে কি আপনারা অ্যারেস্ট করবেন? না, আপনাকে অ্যারেস্ট করলে সুধীর সাবধান হয়ে যাবে আর ওকে ধরা যাবে না। আপনি এবার বাড়ি যেতে পারেন, তবে যা বলেছি আপনাকে সুধীরের কোনো খবর পেলে আমায় জানাবেন। ডক্টর সেন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। তারপর একবার মাথা নেড়ে ধীর গতিতে বেরিয়ে গেলেন ঘর থেকে। তোমার মনে হচ্ছে না তুমি একটু তাড়াহুড়ো করছো? ওই ডাক্তারের সামনে সুধীরকে নিয়ে অতগুলো কথা বলার কি কোনো দরকার ছিল? আমি একেবারেই তাড়াহুড়ো করছি না স্যার, অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই ডাক্তারকে বাড়ি পাঠিয়ে দিলাম। আচ্ছা, তোমার মাথায় কি চলছে আমাকে বলবে? আজ নয় স্যার, কাল বলবো। চাকলাদার তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালেন প্রবীরের দিকে। ওর ঠোঁটের কোণে হাসি লেগে থাকলেও প্রবীরের চোখ তখন বলছে অন্ধকারে আলোর খোঁজ ও পেয়ে গিয়েছে। 18 এপ্রিল সকাল 9টা।
ফ্লোরেন্স হাইটস। এই সাত সকালে আমরা এখানে কি করছি একটু দয়া করে বলবে আমাকে? প্রবীর এক মনে সামনের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। চাকলাদারের প্রশ্নের উত্তরে অন্যমনস্কভাবে বলে উঠল, একটা বড় ধোঁয়াশা এখনো পরিষ্কার হচ্ছে না স্যার। কিসের ধোঁয়াশা? মালতী দাসের খুনের টাইমিংটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না। কেন? ডাক্তার যে বলল খুনটা হয়েছে রাত 12টা থেকে 2টোর মধ্যে, এতে পরিষ্কার না হওয়ার কি আছে? ওটাই তো আসল সমস্যা। ডক্টর সেন সাইটে ঢুকেছিলেন রাত্রি 2:30 নাগাদ। খুনটা যদি 2টোর মধ্যে হয়ে থাকে তার মানে ডক্টর সেন খুনটা করেননি। তাহলে প্রশ্ন হলো খুনি কখন সাইটে ঢুকলো আর কখন বেরোলো? সিসিটিভিতে তো অন্য কারো ঢোকার বা বেরোনোর ফুটেজ ছিল না। তার মানে তুমি বলতে চাইছো ডক্টর সেন 2:30 নাগাদ ভিতরে ঢুকে খুনটা করেছে? কাল থানায় ডক্টর আমাদের স্রেফ গল্প দিল? আমার সেটা মনে হয় না। অটোপসি রিপোর্টে ভুল হওয়ার সম্ভাবনা কম। আর তাছাড়া ডক্টরের এন্ট্রি হয়েছিল রাত্রি 2:35। এক্সিট টাইম ছিল 2:42। 7 মিনিটের মধ্যে 10তলা বিল্ডিংয়ে উঠে ভিকটিমকে টাকা দিয়ে তারপর ধাক্কা মেরে আবার 10তলা বিল্ডিং থেকে নিচে নেমে পালানো। হিউম্যানলি সেটা পসিবল নয় স্যার। কি মুশকিল! কিছু যদি পসিবল না হয় তাহলে খুনটা হলো কি করে? একটা পসিবল এক্সপ্লেনেশন আছে, আর যেই কারণে সকাল সকাল এখানে ছুটে আসা। কি সেটা? খুনি আদেও সাইড ছেড়ে পালায়নি। কথাটা বলতে বলতে প্রবীর ঘুরে দাঁড়ালো চাকলাদারের দিকে। চাকলাদার এই ধরনের একটা উত্তর এক্সপেক্ট করেননি। তিনি কি বলবেন বুঝতে না পেরে হাঁ করে দাঁড়িয়ে রইল। ভেবে দেখুন স্যার, আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে যেহেতু খুনটা রাতের বেলা হয়েছে তাই খুনি রাতের বেলাতেই এখানে এসেছে এবং খুন করে পালিয়েছে। তাই আমরা রাতের বেলা সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম। কিন্তু খুনি যদি রাতের বদলে দিনের বেলা বা বিকেল বেলা যখন সাইটে কাজ চলছিল তখন ঢুকে থাকে? এত লোক, তার মধ্যে অচেনা একজন ঢুকলো আর কেউ জানতে পারলো না? আপনি ভুলে যাচ্ছেন স্যার, এটা কনস্ট্রাকশন সাইট। এখানে প্রতিদিন লেবার বদলে যায়। এখানে কাউকে এক ঝলক দেখে চেনা সম্ভব নয়, বিশেষ করে সেই একজন যদি লেবারের ড্রেস পরে দিনের আলোয় সবার সামনে ভিতরে ঢোকে। আমার ধারণা ঠিক হলে খুনি দিনের আলোয় ভিতরে ঢুকে সাইটের ভিতর কোথাও একটা ঘাপটি মেরে অপেক্ষা করছিল। মালতী দাসের সাথে দেখা করার জায়গা আগে থেকে ঠিক করা হয়ে গিয়েছিল। সেই মতো রাতের বেলায় মালতীর সাথে দেখা করে তারপর তাকে টাকা দেওয়ার পর কোনো এক সুযোগে খুনি ওকে ধাক্কা মেরে ফেলে দেয় নিচে, আর তারপর আবার ঘাপটি মেরে নিজের জায়গায় লুকিয়ে পড়ে দিনের আলো ফোটার অপেক্ষায়। খুনি খুব ভালো মতন জানতো যে রাতের বেলায় পালাতে গেলে সিসিটিভিতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। তার চাইতে দিনের বেলা সকলের সঙ্গে গা মিশিয়ে পালানোর সুযোগ সুবিধা অনেক বেশি। তার মানে এটা সুধীরেরই কাজ। ওর ভাই এখানে কাজ করত, ওর নির্ঘাত আগেও এসেছে। সুধীরই একমাত্র জানতো যে গেটের সামনে ক্যামেরা লাগানো আছে। সেটাই তো মনে হচ্ছে স্যার। তবে একটা জিনিস আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, সুধীর খুন করার পরে ক্যামেরাটাকে ড্যামেজ করে পালালো না কেন? এই জায়গাটাই আমার কেমন একটা অদ্ভুত লাগছে। এটা বুঝলে না, ওর প্ল্যান ছিল ডাক্তারকে খুনের দায়ে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করা। ওর নির্ঘাত সিসিটিভি ফুটেজের কপি সুনীলের থেকে জোগাড় করে ডাক্তারকে ব্ল্যাকমেল করত। কিন্তু সুধীর বোধহয় বুঝতে পারেনি হেড নার্স সুলতা বিশ্বাসকে মারার সময় হঠাৎ করে আমরা ওখানে চলে আসব। ওই জায়গাটাতেই গন্ডগোল করে ফেলে। কিন্তু ও সুনীলকে মারলো কেন? সুনীল তোর ভাই ছিল, তারপর ওর পার্টনার ইন ক্রাইম। আমার যেটা মনে হয় মালতী দাস যে খুন হয়ে যাবে সেটা সুনীল জানতো না। তাই খুনটা হওয়ার পরে সুনীল নিশ্চয়ই নিজের ভাইকে চার্জ করেছিল। সুধীর ভয় পেয়ে নিজের ভাইকেও সরিয়ে দেয় এই পৃথিবী থেকে। কেসটা এখন অনেকটা ক্লিয়ার, শুধু সুধীর মণ্ডলের হাতে আসার দেরি। তবে মনে হচ্ছে তুমি এখনো কনভিন্স নও। আপনি যা বলছেন হয়তো সেটাই সত্যি, তবে রবীন্দ্রনাথের কবিতাটা আমায় এখনো ভাবাচ্ছে স্যার। সুধীরের মতো লোকের পক্ষে এরকম একটা কবিতা লেখা কি? তুমি আবার ওই কবিতা নিয়ে পড়লে? প্রতিটা কেসে এরকম কিছু অসঙ্গতি থাকে যেগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। কবিতা ছাড়ো, যে কারণে এখানে এসেছো সেই কাজটা করো।
13 তারিখ সকাল থেকে 14 তারিখ রাত অবধি পুরো সিসিটিভি ফুটেজ আমাদের চেক করতে হবে। তোমার অনুমান যদি ঠিক হয় তাহলে ফুটেজের থেকে পরিষ্কার হয়ে যাবে যে সুধীর এখানে ঠিক কটার সময় এসেছিল। আমার একটা রিকোয়েস্ট আছে স্যার, এই ফুটেজ চেক করার কাজটা আপনি চক্রবর্তীকে দিয়ে দিন। আমাকে একটা অন্য জায়গায় যেতে হবে কয়েকটা ফ্যাক্টস ভেরিফাই করার জন্য। বেশ, যেখানে খুশি যাও, তবে কোনো রকম স্টান্ট দেখানোর আগে আমার চেহারাটা মাথায় রাখবে, ঠিক আছে? প্রবীর নট করে বেরিয়ে যাওয়ার আগে একবার ঘুরে তাকালো চাকলাদারের দিকে। তার মন বলছে, চাকলাদার যাই বলুন না কেন, এই কেস এত সহজে সলভ হওয়ার নয়। এপ্রিল সকাল 11টা, মুক্তারামবাবু স্ট্রিট। নমস্কার, আপনি সাবিত্রী দাশগুপ্ত? হ্যাঁ, আপনি? আমার নাম প্রবীর বসাক, এসআই বউবাজার থানা। একটা কেসের ব্যাপারে কিছু জানার ছিল, ভিতরে আসতে পারি? কলিং বেলের শব্দে দরজা খুলেই সামনে পুলিশের ইউনিফর্মে প্রবীরকে দেখে মুহূর্তের জন্য হকচকিয়ে গিয়েছিল সাবিত্রী। প্রবীরের কথায় সম্বিত ফিরে পেয়ে এক পাশে সরে দাঁড়াতেই প্রবীর ভিতরে ঢুকে পড়ে ঘরের চারিদিকে নজর বোলালো একবার, তারপর শান্ত গলায় বলে উঠল, বাবাইকে দেখতে পাচ্ছি না। আপনি বাবাইকে চেনেন? আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারেননি। আমরা কাল রাতে এসেছিলাম অসিতবাবুকে নিয়ে যাওয়ার জন্য। চিনতে পেরেছিলাম আপনাকে, কিন্তু দাদা যে আপনাকে বাবাইয়ের কথাটা বলেছে সেটা জানতাম না। অসিতবাবু শুধু বাবাইয়ের কথা নয়, আরও অনেকের কথা আমাদের বলেছেন। 22শে মার্চ মেডিলাইফ হসপিটালে ঠিক কী কী হয়েছিল সেটাও। কথাটা বলার সাথে সাথেই প্রবীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাবিত্রীর মুখের দিকে। 22শে মার্চের কথাটা শুনে সাবিত্রীর কি প্রতিক্রিয়া হয় সেটা বোঝার জন্য, কিন্তু সাবিত্রীর মুখে স্পষ্ট কষ্টের অনুভূতি ছাড়া আর কোনো ভাব সেখানে ফুটে উঠতে দেখল না প্রবীর। এক মুহূর্ত ইতস্তত করে প্রবীর বলে উঠল, অনির্বাণ দাশগুপ্ত যে হসপিটালে নেগলিজেন্সিতে মারা যাননি, তিনি যে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন সেটা বোধহয় আপনার অজানা নয়, তাই না? না, দাদা আমাদের থেকে কিছুই লুকাননি। আমি বারণ করেছিলাম, ওনাকে বলেছিলাম যে দোষ নিজের ঘাড়ে নেওয়ার কোনো দরকার নেই। দাদা শোনেননি। লাইফ ইন্স্যুরেন্সের টাকা কটা না পেলেও আমি ঠিক চালিয়ে নিতে পারতাম। আপনার অসুবিধা না থাকলে আমি একবার অনির্বাণের জিনিসপত্রগুলো দেখতে চাই, তবে আপনাকে প্রথমেই জানিয়ে দিই আমার কাছে ওর কোনো ওয়ারেন্ট নেই, সুতরাং আপনি চাইলে আমাকে অ্যালাউ নাও করতে পারেন। বারণ করে কি হবে? মানুষটাই যখন আর নেই। আপনি আমার সঙ্গে আসুন। প্রবীর সাবিত্রীর পেছন পেছন ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে অন্য মনস্কভাবে একবার সামনের দেওয়ালে লাগানো ঘড়িটার দিকে তাকালো। সময় বদলাতে একেবারেই সময় লাগে না। অনির্বাণবাবু যেদিন প্রথম সুইসাইড অ্যাটেম্প্ট করেন সেদিন বাড়িতে ঠিক কি কি হয়েছিল মনে আছে আপনার? অনির্বাণের মন ভালো ছিল না। ওর লেখা একটা বইয়ের বিক্রি নিয়ে চিন্তায় ছিল। সকাল থেকেই নিজের কাজের ঘর থেকে বের হয়নি। সন্ধেবেলা দাদা মানে ডাক্তারবাবু এসেছিলেন বাবাইকে দেখতে। ওনাকে দেখে অনির্বাণ রেগে যায়, তাই তো? তার রাগ হওয়ার কারণটা কি? আসলে অনির্বাণ আমাকে আর দাদাকে নিয়ে একটা বিশ্রী সন্দেহের জালে জড়িয়ে পড়েছিল। সেদিন রাতেও ও আমার উপর রাগারাগি করে কিছু না খেয়েই নিজেকে এই ঘরে বন্ধ করে দেয়। তখন যদি জানতাম ও নিজেকে শেষ। অবরুদ্ধ কান্নার বেগে সাবিত্রীর বাকি কথাগুলো চাপা পড়ল। প্রবীর একটা রাইটিং প্যাড খুলে সেটার দিকে ভুরু কুঁচকে এক দৃষ্টে তাকিয়েছিল। সাবিত্রীর কথাগুলো কানে যাওয়ায় অন্য মনস্কের মতো বলে উঠল, অনির্বাণবাবুর নতুন কোনো লেখার কপি দেখতে পেলাম না যে, শেষ বইটা পাবলিশ হওয়ার পরে। উনি নতুন কিছু লেখেননি নাকি?
বলতে পারবো না। অনির্বাণ ওর লেখার ব্যাপারে আমাকে কোনোদিনই কিছু বলতো না। আচ্ছা, সেই দিন বাড়িতে কে কে এসেছিল, বিশেষ করে সন্ধ্যের পরে? ডাক্তারবাবু এসেছিলেন রাত 8টা নাগাদ। উনি 8:30 নাগাদ চলে যান। আর মালতী, আমাদের রান্নার লোক, এসেছিল রাতের রান্না করার জন্য। ব্যাস। মালতী কখন বাড়ি গিয়েছিল? মালতী বাড়ি যায়নি সে রাতে। আসলে অনির্বাণ রাতে কিছু খায়নি, ওর হাই ডায়াবেটিস ছিল, তাই রাতে যদি হঠাৎ কোনো দরকার পড়ে সেই ভেবে। মালতী ওই রাতে এই বাড়িতেই ছিল? আচ্ছা, আপনি কি করে জানলেন যে অনির্বাণ সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, মানে ভুল করে ইনসুলিনের ওভারডোজ নিয়ে ফেলেনি? অনির্বাণ সুইসাইড নোট ছেড়ে গেছিল। সে নোট এখনো আছে? হ্যাঁ, পুলিশ চাইতে পারে এটা ভেবে রেখে দিয়েছিলাম। আছে হয়তো এখনো। আপনি ঠিকই ভেবেছিলেন। মাঝে মাঝে মনে হয় মৃত্যুই বোধহয় শেষ পর্যন্ত মুক্তির ডাক নিয়ে আসবে। কিন্তু কার মৃত্যু, আমার না সাবিত্রীর? অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডেলাইট। আমি এই নোটটা নিয়ে যাচ্ছি, কেমন? কেসটা সলভ হয়ে গেলে আপনাকে আবার ফেরত দিয়ে যাব। কি হয়েছে আমাকে একটু জানাবেন? আসলে দাদাকে এইভাবে দেখতে। পুরো ব্যাপারটা এখনো ক্লিয়ার নয়, তবে আমার ধারণা অসিতবাবুর হসপিটালের এক ওয়ার্ড বয় সুধীর মণ্ডল আপনার কাজের লোক মালতী দাসের সাথে কলিউশনে ডাক্তার সেনকে ব্ল্যাকমেল করছিল। লোকটা ডেঞ্জারাস, আমরা ওকেই খুঁজছি। আপনারা সাবধানে থাকবেন। আমি এখন আসছি, কেমন? সাবিত্রী ঘাড় নেড়ে সম্মতি জানাতে প্রবীর চলে যাওয়ার জন্য দরজা অবধি এগিয়ে গিয়েও কি মনে হওয়ায় ঘুরে দাঁড়ালো। তারপর শান্ত গলায় বলে উঠল, সুধীর জেনে গেছে যে পুলিশ ওর পিছনে লেগে রয়েছে, সুতরাং ও এখান থেকে পালানোর চেষ্টা করবে। কিন্তু পালাতে গেলে যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হলো টাকা, আর এই মুহূর্তে সেটা ওর কাছে নেই। ও আপনাদের কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। কিছু জানতে পারলেই আমাকে জানাবেন, আর নিজেরা সাবধানে থাকবেন। বিশেষ করে আপনার ছেলে বাবাইকে সামলে রাখবেন। আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। বাবাই? ও কি বাবাইকে? সাবিত্রীর ভয়ে বুঝে যাওয়া গলা থেকে কোনো রকমে বের হলো কথাগুলো। প্রবীর আর কোনো কথা না বলে রাস্তায় নেমে আস্তে আস্তে দেখল সাবিত্রী দাশগুপ্ত তখনও এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে। দুপুর 12:15। কে বিশ্বাসদা? আমি প্রবীর বলছিলাম, একটা হেল্প দরকার ছিল। হ্যাঁ, কেস রিলেটেড। আমি তোমার একটা লেখা পাঠাচ্ছি, একটু দেখে অ্যানালাইসিস করে দিতে হবে। একটা সুইসাইড নোট। আর শোনো না, আরও একটা লেখা আমি তোমায় পাঠাবো, দুটো একবার মিলিয়ে দেখতে হবে। হ্যাঁ, রিপোর্টটা কিন্তু তাড়াতাড়ি চাই, মানে আমার হাতে একদম সময় নেই। আরে ও ঠিক হয়ে যাবে। আমি এখন রাখছি। হ্যাঁ, 4টের মধ্যে পাঠিয়ে দিও। হ্যাঁ, ছাড়লাম। ফোনটা রেখে দিয়ে অন্য মনস্কভাবে চায়ের কাপে চুমুক দিল প্রবীর। সমস্ত সন্দেহের তীর একজনের দিকেই, মেডিলাইফ হসপিটালের ওয়ার্ড বয় সুধীর মণ্ডল। কিন্তু প্রবীরের মনের মধ্যে কোথাও যেন একটা কাঁটা বিঁধেছিল। কিছু একটা তো আছে যেটা ও দেখেও দেখতে পাচ্ছে না। ওর চিন্তার সুতোটা ছিঁড়ে গেল সামনে থেকে ভেসে আসা আওয়াজটায়। চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছিল প্রবীর, ওই এসে দাঁড়িয়েছে সামনে। কি ব্যাপার স্যার, থানায় না গিয়ে এখানে বসে চা খাচ্ছেন? হ্যাঁ, একটা কাজ করতে হবে। হ্যান্ড রাইটিং এক্সপার্ট বিশ্বাসদার কাছে একবার যেতে হবে। এটা দিয়ে এসো। আর আপনি যে কাগজটা দিয়ে আসতে বলেছিলেন সেটাও নিয়ে এসছি। হ্যাঁ, ওটাও বিশ্বাসদার কাছে দিয়ে আসতে হবে। আপনিও আসছেন? প্যাকেটটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে প্রশ্ন করল চক্রবর্তী। না, আমার একটা অন্য কাজ আছে। আর শোনো, বিশ্বাসদাকে বলা আছে 4টের মধ্যে রিপোর্ট বানিয়ে দেবে। তো তুমি এগুলোকে বিশ্বাসদাকে দিয়ে একবার কলেজ স্ট্রিট চলে যাও। কলেজ স্ট্রিট কেন স্যার?
কলেজ স্ট্রিটে গিয়ে জিজ্ঞাসা করবে যে অনির্বাণ দাশগুপ্তের লেখা কোন পাবলিশার ছাপিয়েছে। লেখকের নাম মনে থাকবে তো? অনির্বাণ দাশগুপ্ত। সেই পাবলিশার্সের ঠিকানা জোগাড় করে একবার সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে অনির্বাণ দাশগুপ্তর কোনো অপ্রকাশিত পাণ্ডুলিপি বা ড্রাফট ওদের কাছে আছে কিনা। থাকলে একটা কপি নিয়ে আসবে। মনে থাকবে? এতে তো স্যার অনেক সময় চলে যাবে স্যার। কেন? তোমার কি অন্য কোথাও যাওয়ার আছে নাকি? না মানে ওই ছোট মেয়েটা বায়না ধরেছিল যে দুপুরে বাড়িতে যেতে আর কি। আসলে আমাদের ওখানে একটা নতুন বাঙালি রেস্টুরেন্ট খুলেছে স্যার, সেখানেই আর কি বাচ্চাটাকে নিয়ে যাব। তো রাতে চলে যাও, এই কাজটাও তো ইম্পর্টেন্ট নাকি? না মানে ওকে সকালবেলা ওই 9টা নাগাদই বলে দিয়েছিলাম স্যার যে দুপুরে 2টো নাগাদ ওকে নিয়ে যাব। এখন না বললে এখন মেয়েটা বড় জেদি স্যার। প্রবীর উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ একটা জিনিস উপলব্ধি করে ও চাবুকের মতো সিধে হয়ে বসল। তারপর সোজা চক্রবর্তীর চোখের দিকে তাকিয়ে বলে উঠল, এইমাত্র কি বললে তুমি? স্যার আমার মেয়েটা বড় জেদি স্যার। তার আগে কি বললে? মেয়েকে বাইরে খাওয়াতে নিয়ে যাব। পুরো কথাটা বলো। ওকে সকালবেলা বলে দিয়েছিলাম যে দুপুরবেলা খাওয়াতে নিয়ে যাব। কেন স্যার, কি হয়েছে? তুমি বললে মেয়েকে 9টা নাগাদ বলে দিয়েছো যে দুপুর 2টো নাগাদ নিয়ে যাবে। মাই গুডনেস! কি হলো স্যার? টাইমিং চক্রবর্তী, টাইমিং, সময়টাই সব। তুমি যদি সকাল 9টার সময় তোমার মেয়েকে এই কথাটা না বলতে, তাহলে আমি জানতে পারতাম না যে তুমি সকাল 9টার সময় এই কথাটা বলেছো, তাই কি না? মানে কি বলছেন আপনি? মানে বিস্তর গন্ডগোল চক্রবর্তী। বাই দ্য ওয়ে, তোমাকে ডক্টর সেনের লোকেশনটা ট্র্যাক করতে বলেছিলাম, তার কি হলো? অল ক্লিয়ার স্যার। যেদিন মালতী দাস খুন হয় সেদিন রাত 2:30টার সময় ডাক্তারের ফোন ওই ফরেন সাইটসের বিল্ডিংয়ের সামনে অন হয়। তার আগে ফোন সুইচ অফ ছিল। ডাক্তার কাউকে একটা ফোন করেছিলেন, ওই নাম্বারটাই আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। আর যেদিন হেডনার্স সুলতা বিশ্বাস খুন হলো সেদিন স্যার ওনার বাড়ির লোকেশন দেখাচ্ছে। পারফেক্ট। এবার যেটা বললাম সেটা করো। প্রথমে হ্যান্ড রাইটিং এক্সপার্ট বিশ্বাস দা, তারপর কলেজ স্ট্রিট, ঠিক আছে? বিকেল 3:30, বউবাজার থানা। এই যে জেমস বন্ড অফ বউবাজার থানা, এতক্ষণে ফেরার সময় হলো? আর একটু দেরি করলে তো তোমার নামে মিসিং ডায়েরি পড়তো। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, একটু দেরি কোথায়? 9টার সময় কাজ আছে বলে বেরিয়ে গেলে ফিরছো 3:30টার সময়। তারপর চক্রবর্তীকেও কোন চুলে পাঠিয়েছে ভগবান জানে, ওরও পাত্তা নেই। তা বলছিলাম, থানার বাকি কাজকর্ম কে করবে সে কথা ভেবেছো? কোথায় গেছিলে সে কথা আমাকে জানানো যাবে কি, বলো? প্রথমে অনির্বাণ দাশগুপ্তর বাড়ি, তারপর হসপিটাল। কোন হাসপাতাল? ডক্টর সেনের হাসপাতাল? অন্য হসপিটাল, আরও বড় এবং আরও ভালো। হাসপাতালে কি করতে গিয়েছিলে? চোখ ঠেকাতে স্যার, ভালো দেখতে পাচ্ছিলাম না তাই। কী সব যাতা বকছো, ঠিক করে বলবে? আচ্ছা স্যার, আপনি দুপুরে খেয়েছেন? মানে বলুন না স্যার। হ্যাঁ খেয়েছি। কেন? গুড। খাওয়া না হলে কি বলতেন? না খাইনি, পরে খেয়ে নেব। আপনি শিওর এটাই বলতেন? মানে অন্য কিছু বলা যায় নাকি আবার? হ্যাঁ না স্যার। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো আপনাকে। কি? হেডনার্স সুলতা বিশ্বাস ডক্টর সেনকে ফোন করেছিলেন রাত 9টার সময়। কলের মধ্যেই তার ঘরের কলিং বেল বেজে ওঠে। মানে সুধীর মণ্ডল সুলতাকে খুন করার জন্য অ্যাটাক করে রাত 9টার আশেপাশে। আর আমরা সুলতা বিশ্বাসের বাড়িতে এন্ট্রি নিই রাত 9:40-এ। এবার আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন যে 40 মিনিট ধরে সুধীর ওই নার্সের বাড়িতে কি করছিল? হয়তো কিছু খুঁজছিল। একদম ঠিক, কিছু তো একটা খুঁজছিল। আচ্ছা স্যার, আজ সকালে আপনি যে বললেন ফ্লোরেন্স সাইটের সিসিটিভি চেক করবেন, কিছু পেলেন? না, আমরা সকাল থেকে কাজ বন্ধ অবধি পুরো ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। সুধীর দিনের বেলা ওই সাইটে ঢোকেনি। বেশ, তার মানে যেটা দাঁড়াচ্ছে খুন হলো, অথচ কি করে হলো সেটা আমরা জানি না। তোমাকে দেখে তো সে কথা মনে হচ্ছে না। তুমি কি জানতে পেরেছো সেটা আমাকে বলবে? বলবো স্যার, কিন্তু তার আগে কয়েকটা ফ্যাক্টস এস্টাবলিশ করা দরকার।
তার জন্য চক্রবর্তীকে দরকার, ও ফিরলেই। এই এসে গেছি স্যার। প্রবীর কথাটা শেষ করার আগেই পিছন থেকে ভেসে আসা একটা অতি পরিচিত আওয়াজে দুজনেই একসাথে তাকালো দরজার দিকে। অবশেষে তিনি দেখা দিয়েছেন। এই হচ্ছে আপনার হ্যান্ডরাইটিং রিপোর্ট স্যার। বিশ্বাস স্যার পেছনে লেগে না থাকলে এই জিনিস আপনি আজ পেতেন না। এই বিশ্বাসদা বললেন আপনাকে একবার ফোন করতে। কিসের হ্যান্ডরাইটিং? অনির্বাণ দাশগুপ্তর সুইসাইড নোটের হ্যান্ডরাইটিং। রিপোর্টটায় একবার চোখ বুলিয়ে একটা ফোন ডায়াল করতে করতে মৃদু স্বরে বলে উঠল প্রবীর। ফোনটা কানেক্ট হতে স্পিকার অন করে সামনে রাখতেই একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো ফোনের অপর প্রান্ত থেকে। হ্যালো। হ্যালো বিশ্বাসদা, হ্যাঁ প্রবীর বলছি। তুমি ফোন করতে বলেছিলে? আচ্ছা, যে স্যাম্পেলটা তুমি পাঠিয়েছিলে সেটা কারো সুইসাইড নোট নয় প্রবীর। তুমি শিওর? হ্যান্ডরাইটিং অনেক কিছু বলে প্রবীর, অনেক না বলা কথাও বলে দেয়। যে লেখাটা তুমি পাঠিয়েছো সেটা প্যাটার্নটা লক্ষ্য করে দেখেছো? প্রত্যেকটা শব্দ একেবারে গোটা গোটা। লেখার ভিতরে কোনো জড়তাও নেই, কোথাও একটা এক্সট্রা পেনের মার্ক অবধি নেই, স্পষ্ট পড়া যাচ্ছে। তার মানে? তার মানে এই হলো যে যে সুইসাইড করবে বলে ঠিক করে নিয়েছে সে কখনোই এত স্পষ্ট লেখা লিখতে পারে না। তার মানসিক অবস্থা তখন স্টেবিলাইজ থাকে না। তার হাতের লেখা হবে ঝন্ন সারা, আঁকা বাঁকা, এরকম গোটা গোটা নয়, ঠিক তার মানসিক অবস্থার মতো। বুঝলে কিছু? বুঝলাম। আর দ্বিতীয় লেখাটা? দুটো লেখা একই হাতের, অক্ষরের ছাঁদ এক, মাত্রা এক। তুমি বলতে চাইছো যে সুইসাইড নোট আর দ্বিতীয় কাগজের লেখাটা একই লোকের, তাই তো? সুইসাইড নোট নয় প্রবীর, সুইসাইড নোট নয়। কারেক্ট। আচ্ছা দাদা, তাহলে আমি রাখি, হ্যাঁ, পরে কথা বলবো। প্রবীর ফোনটা রেখে দিতেই ওর মুখের দিকে তাকিয়ে চাকলাদার বলে উঠলেন, কি হচ্ছে আমাকে বলা যাবে কি? আজ অনির্বাণ দাশগুপ্তর বাড়ি থেকে ওর ছেড়ে যাওয়া একটা সুইসাইড নোট পেয়েছিলাম। বিশ্বাসদা বললেন ওটা নাকি সুইসাইড নোটই নয়। সে তো আমি শুনলাম। দ্বিতীয় কাগজ যে বলছিলে ওইটা কোনটা? মালতী দাসের বডি থেকে পাওয়া রবীন্দ্রনাথের কবিতা। ওটা অনির্বাণের হাতের লেখা। হোয়াট? চাকলাদার কথাটা বলেই বুঝতে পারলেন চক্রবর্তীর সামনে কথাটা বলা একেবারেই উচিত হয়নি। অনির্বাণের ভূত খুন করেছে বাবারে। তাই তাই আমরা ওই সিসিটিভিতে কাউকে ঢুকতে বা বেরোতে দেখতে পাইনি। ওটা ওটা অনির্বাণের ভূত। তুমি চুপ করবে বাবা। এখানে মাথার গায়ে কুকুর পাগল হয়ে যাওয়ার জোগাড়, তার মধ্যে এইসব ফালতু বকবকানি কাজ করছে না। ধর, আপনি বুঝতে পারছেন না স্যার? ওই ওই শুনলেন না বিশ্বাসদা কি বললো? অনির্বাণ সুইসাইড করেনি স্যার। তার মানে ওকে খুন করা হয়েছিল। তার মানে ওর ভূতই প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করেছে স্যার। আপনি বুঝতে পারছেন না স্যার? চাকলাদার বোধ হয় চক্রবর্তীকে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ওকে থামিয়ে দিয়ে প্রবীর বলে উঠল, আমরা বুঝতে পেরেছি। এবার তুমি বলো দেখি, কলেজ স্ট্রিট যেতে বলেছিলাম, গিয়েছিলে? হ্যাঁ গেছিলাম স্যার। ওই অনির্বাণ দাশগুপ্তর বই খুব একটা বিক্রি হয় না স্যার। বেশ কয়েকটা দোকান দেখার পর তারপর শেষমেশ একটা কপি পেয়েছি। পাবলিশার্সের কাছে গেছিলাম, ওরা বলল লেখকের কোনো অপ্রকাশিত পাণ্ডুলিপি নাকি ওদের কাছে পড়ে নেই। স্ট্রেঞ্জ। লেখাই যদি ভদ্রলোকের পেশা হয় তো বই পাবলিশ হওয়ার পর অন্য কোনো লেখা ধরলেন না কেন? আচ্ছা, শেষ বইটা কবে পাবলিশ হয়েছিল? এই দেখুন না স্যার, এই কপিটা আমি নিয়ে এসেছি। পাবলিশার্স বললো প্রথম এডিশনে নাকি 100-5 বই প্রিন্ট হয়েছিল, 1/4 নাকি বিক্রি হয়নি। একটা ব্রাউন খামে মোড়া বই সামনে এগিয়ে দিল চক্রবর্তী। প্রবীর খামটা হাতে নিয়ে মোড়ক খুলতেই একটা আনকোড়া নতুন বই বেরিয়ে এলো ভেতর থেকে। চাকলাদার বইটা তুলে নামটা দেখে বলে উঠলেন, নামটা তো বেশ, পঞ্চতত্ত্ব, দ্য 5 এলিমেন্টস। কি নিয়ে বইটা? প্রকাশক তো বললো ক্রাইম থ্রিলার স্যার, আমি পড়ে দেখার সময় পাইনি।
তুমি তো ক্রাইম থ্রিলারের ভক্ত, তো এটার নাম শুনেছো নাকি? প্রবীরের দিকে তাকিয়ে কথাটা শেষ করতে গিয়েই আটকে গেলেন চাকলাদার। প্রবীর তখন এক দৃষ্টে বইটার দিকেই তাকিয়ে। ওর চোখ মুখ পাথরের মতো কঠিন। তোমার আবার কি হলো? পঞ্চতত্ত্ব, 5 এলিমেন্টস, অপ, ক্ষিতি, তেজ, মরুত আর বোম। সোজা বাংলায় জল, পৃথিবী, আগুন, হাওয়া আর আকাশ। হ্যাঁ, তো অনির্বাণ দাশগুপ্ত স্যালাইন ব্যাগে জল ভরে খুন, মালতী দাস আকাশ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে খুন, সুনীল মণ্ডল জ্যান্ত অবস্থায় মাটি চাপা দিয়ে খুন, সুলতা বিশ্বাস গলায় ওড়না পেঁচিয়ে চোখ করে মানে দম বন্ধ করে খুন। বাকি রইল শুধু আগুন আর ডক্টর অসিত সেন। আমরা কোথাও ভুল করছি না তো? হতবুদ্ধির মতো প্রশ্ন করলেন চাকলাদার। প্রবীর কোনো উত্তর দেওয়ার আগেই ওর ফোনটা বেজে উঠল। ফোনটা অন করতেই একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, বা ঠিক করে বললে কান্না সুর। কান্নার মধ্যেও ডুবে থাকা নামটা চিনতে ভুল হলো না প্রবীরের, যে নামটা কালই প্রথমবার শুনেছে ও। বাবাই, ওরা বাবাইকে তুলে নিয়ে গেছে। আঠেরোই এপ্রিল বিকেল 5:30, মুক্তরাম বাবু স্ট্রিট। কান্নাকাটি না করে দয়া করে খুলে বলুন এক্স্যাক্টলি কি হয়েছে। বাবাকে কে তুলে নিয়ে গেছে? আপনি কাউকে দেখেছিলেন? আমি বাবাইকে নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তার মধ্যে আমাকে আটকে, আপনি প্লিজ বাবাইকে ফিরিয়ে এনে দিন। প্লিজ স্যার, প্লিজ বাবাইকে ফিরিয়ে এনে দিন। আমি আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম। কথাটাকে গুরুত্ব দেওয়ার এতটুকু প্রয়োজন বোধ করলেন না আপনি? একটা সাধারণ কথা মানতে আপনাদের এত ল্যাথার্জি কিসের বলতে পারেন? সাবিত্রীর কোনো দোষ নেই। আমি বলেছিলাম রোজ বিকেলে কিছুক্ষণের জন্য হলেও বাবাইকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। ঘরে একা একা ছেলেটা। পাশ থেকে ডক্টর সেনের ক্লান্ত গলার আওয়াজ ভেসে এলো। প্রবীর তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ঘুরে তাকালো ডক্টর সেনের দিকে। আপনি জানেন আর যা যা হচ্ছে তার জন্য আপনি নিজে দায়ী। আমি? হ্যাঁ, আপনি। একটা মিথ্যে কথাকে লুকোনোর জন্য আপনি 1000টা মিথ্যে বলেছেন। সুধীর মণ্ডল কি ধরনের মানুষ সেটা জানার পরেও আমাদের থেকে সবকিছু লুকিয়েছেন। এখন ইনোসেন্টের মতো বিহেভ করলে তো চলবে না ডক্টর সেন। ডক্টর সেনের ব্যাপারটা আমরা পরে দেখবো প্রবীর। আপাতত বাবাইকে খুঁজে পাওয়াটা বেশি দরকার। প্রবীরকে উত্তেজিত হয়ে উঠতে দেখে বললেন চাকলাদার। প্রবীর ঘাড় ঘুরিয়ে একবার তাকালো চাকলাদারের দিকে, তারপর নিজেকে শান্ত করে ডাক্তারকে জিজ্ঞেস করল, সুধীর আপনাকে শেষ কবে কন্ট্যাক্ট করেছিল? কাল রাতে, আপনারা আসার কিছুক্ষণ আগে। কি বলেছিল? টাকা চাইছিল, বলছিল টাকা না দিলে অনির্বাণের ব্যাপারটা আপনাদেরকে জানিয়ে দেবে। সুধীর খুব সম্ভবত জেনে গিয়েছিল যে আমরা ডক্টর সেনকে ইন্টারোগেশনের জন্য তুলে আনছি। সুধীর স্মার্ট ছেলে, ওর বুঝতে অসুবিধা হয়নি যে ডক্টর জেরার সামনে অনির্বাণের কেসটা হয়তো লুকোতে পারবেন না, তাই প্ল্যান বদলে বাবাইকে তুলে নিয়ে গেছে। আর আমার ধারণা ভুল না হলে মুক্তিপণ। প্রবীর কোনো উত্তর দেওয়ার আগেই একটা অন্য শব্দে সকলের মুখ একসাথে ডক্টর সেনের দিকে ঘুরে গেল। উনি ততক্ষণে ওনার মোবাইল ফোনটা টেনে বের করে এনেছেন পকেট থেকে। ভাইব্রেট হতে থাকা মোবাইলের স্ক্রিনের দিকে একবার তাকিয়ে অস্ফুট শব্দটা বেরিয়ে এলো ডাক্তারের মুখ থেকে। সুধীরের ফোন। হ্যালো, কি বলছো কি তুমি? তুমি একবার বোঝার চেষ্টা করো, এতগুলো টাকা এত অল্প সময়ের মধ্যে না আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। না সাবিত্রী কোত্থেকে পাবে? না মানে প্লিজ বাবাইকে কিছু করো না, আমি দেখছি, প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। ফোনটা রেখে দিয়ে ক্লান্ত বিধ্বস্ত ডক্টর সেন সোফার উপর ধপ করে বসে পড়লেন। তারপর ভাঙা গলায় বলে উঠলেন, সুধীর শুনল না। 5 লাখ টাকা চাইছে কালকের মধ্যে। সুধীর সাবিত্রী দেবীর ব্যাপারে কি বলছিল? ইন্স্যুরেন্সের ব্যাপারটা সুধীর জানে। বলেছিল আমি দিতে না পারলে সাবিত্রী দেবে।
আমার কাছে কিছু টাকা আছে, বাকিটা কালই আমি ব্যাংক থেকে তুলে নিয়ে আসবো। আপনারা প্লিজ বাবাইকে ফিরিয়ে নিয়ে আসুন, প্লিজ। পাগলামি করবেন না, এসব ক্রিমিনালদের ডিমান্ড মেনে নিলে এদের সাহস আরও বেড়ে যাবে। আমাদের দেখতে দিন ব্যাপারটা, আমরা ওই সুধীরকে ট্র্যাক করে কালকের মধ্যে ধরবো ওকে। আপনারা ততক্ষণ কোনো ভুলভাল স্টেপ নেবেন না। আই রিপিট, আপনারা নিজের থেকে কোনো স্টেপ নেবেন না। কিন্তু সুধীর জানে যে আপনারা এর মধ্যে আছেন। ও বলেছে পুলিশকে ইনভলভ করলেও ও বাবাইকে। অপরাধীরা এরকম অনেক কথাই বলে থাকে, আপনারা দয়া করে সেটাই করুন যেটা আমরা বলছি। ডক্টর সেন অসহায়ের মতো একবার চাকলাদারের দিকে আর একবার সাবিত্রীর দিকে চাইলে, তারপর মুখটা নামিয়ে নিলে নিচে। কি মনে হয় সুধীরের লাস্ট কল লোকেশন ট্রেস করে কোনো লাভ হবে? প্রবীর চুপ করে এক দৃষ্টে রাস্তার দিকে তাকিয়েছিল। চাকলাদারের প্রশ্নের উত্তরে অন্যমনস্কভাবে বলে উঠল, আচ্ছা স্যার, মা হয়ে ওঠা খুব কঠিন, তাই না? মানে? কিছু না স্যার, একটা কাজ করতে হবে। কি? ফ্লোরেন্স সাইটসের সিসিটিভি ফুটেজ আমি একবার নিজে দেখব, ওইটা একটু আনিয়ে নিতে হবে। ওকে। আর আর সুধীর? সুধীরের কপালে অশেষ দুঃখ লেখা আছে স্যার, অশেষ দুঃখ। কথাগুলো বলার সময় প্রবীরের মুখ থেকে চাকলাদার স্পষ্ট বুঝতে পারলেন ও মোটেই মজা করছে না। রাত 10টা, বউবাজার থানা। আচ্ছা, তুমি কি এত মন দিয়ে দেখছো আমাকে বলবে? এই ফুটেজটা তো আমরাও দেখেছি, কিছু তো পাইনি। আমি যা দেখছি সেটা আপনারাও দেখছেন। সমস্যাটা হলো কাজের জিনিসটা আপনারা লক্ষ্য করেননি। চাকলাদার উত্তরটা শুনে ভুরু কুঁচকে তাকালেন প্রবীরের দিকে। বোধহয় চেষ্টা করছিলেন যে ছেলেটার মাথায় ঠিক কি চলছে, কিন্তু প্রবীরের চোখে মুখে অনুভূতির চিহ্ন মাত্র নেই। হতাশ হয়ে পরাজয় স্বীকার করতে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ উনি খেয়াল করলেন যে প্রবীরের সমস্ত শরীরটা টান টান হয়ে উঠেছে। কিছু একটা খুঁজে পেয়েছে ও এই ফুটেজের ভেতরে। প্রবীর ভিডিওটা একবার রিওয়াইন্ড করে তারপর পজ করে দিয়ে আঙুল দিয়ে ইশারা করল সামনের দিকে। সময়টা খেয়াল করুন স্যার, সন্ধে হওয়ার ঠিক আগে। সাইটের কাজ বন্ধ হয় সন্ধে 6টায়, ট্রেসপাসিংয়ের জন্য আদর্শ সময়। প্রবীরের দৃষ্টি অনুসরণ করে ফুটেজের দিকে তাকালেন চাকলাদার। 13 এপ্রিল সন্ধে 5:30টার ফুটেজ, কিন্তু ভালো করে দেখেও কাজের কিছুই দেখতে পেলেন না চাকলাদার। এখানে তো তেমন কিছুই। কথাটা বলতে গিয়েও থমকে গেলেন চাকলাদার, কারণ প্রবীরের আঙুল তখন ভিডিওর একটা বিশেষ স্থানে এসে আটকে গেছে। চাকলাদার ঝুঁকে পড়ে একবার ফুটেজটা ভালো করে দেখে নিয়ে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালেন প্রবীরের দিকে। মাই গুডনেস, এ তো। সন্দেহটা আমার আগেই হয়েছিল স্যার, কিন্তু ডেফিনেট প্রুফ না থাকায় ছেঁড়া সুতোগুলোকে আমি একসাথে জুড়তে পারছিলাম না। এবার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার মন যা বলছে আজ রাতেই হবে। কালপ্রিট কাল অবধি অপেক্ষা করা ঝুঁকি নেবে না। এখন শুধু সুধীরের লোকেশনটা কোনোভাবে যদি ট্রেস করা যেত তাহলে বাবাইকে অন্তত। চক্রবর্তীর গলা ভেসে এলো দরজার কাছ থেকে। স্যার, একটা খবর আছে। আমরা সুধীরের আইডি কার্ড থেকে কতগুলো নম্বর ইস্যু হয়েছে সেটা জানার চেষ্টা করেছিলাম। এইমাত্র খবর এসেছে স্যার যে কাল রাতে একটা এইরকম নম্বর অ্যাক্টিভ হয়েছে। নম্বরটা কিন্তু এখনও চালু আছে, আর কিছুক্ষণ আগে ওখান থেকে একটা ফোন করা হয়েছিল। বোধহয় সুধীর ভেবেছিল যে আমরা ওর অরিজিনাল নম্বরটাই শুধু ট্র্যাক করব। কাকে ফোন করেছিল সুধীর? ডক্টর সেনকে স্যার। আমি ওনার হাসপাতালে আর বাড়ির সামনে লোক বসিয়ে রেখেছি। ডাক্তার বেরোলেই খবর পাবো। অত সময় নেই আমাদের হাতে। তুমি বলে সেকেন্ড নাম্বারটা চালু আছে, ওইটার লোকেশন ট্র্যাক করো। আমাদের ডাক্তারের আগে পৌঁছতে হবে। অলরেডি ট্র্যাকিংয়ে বসিয়ে দিয়েছি স্যার। প্রেজেন্ট লোকেশন এখান থেকে বেশি দূরে নয়, শশীভূষণ দে স্ট্রিটের ওই টাওয়ার ধরছে। চক্রবর্তী জায়গাটার নাম নেওয়া মাত্র প্রবীর বিস্মিত দৃষ্টিতে তাকালো চাকলাদারের দিকে।
তারপর মৃদু হেসে উঠল। চাকলাদার উত্তরে মাথা নাড়লেন শুধু। রাত 10:30, ফ্লোরেন্স হাইটস। কি মনে হয় ডক্টর সেন আসবেন তো এখানে? গাড়ির ভেতর থেকে ফ্লোরেন্স হাইটসের অন্ধকার কম্পাউন্ডের দিকে তাকিয়ে ফিসফিস করে প্রশ্ন করলেন চাকলাদার। আসবে তো নিশ্চয়ই, এখন প্রশ্ন হচ্ছে কখন আসবে। আচ্ছা স্যার, আমরা ভেতরে যাচ্ছি না কেন? হ্যাঁ, বোকার মতো কথা বলো না। ভেতরে সুধীর কোথায় লুকিয়ে আছে কিছুই জানি না। যতক্ষণ বাবাই ওর কাছে আছে রিস্ক নেওয়া যাবে না। কিন্তু সুধীর ভেতরে ঢুকলো কি করে স্যার? ওর ভাই সুনীল এই সাইটের গার্ড ছিল। একটা ডুপ্লিকেট চাবি জোগাড় করে নিজের কাছে রাখা খুব একটা কি কঠিন কাজ? চক্রবর্তী বোধহয় আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিল, এমন সময় একটা শব্দ শুনে চমকে উঠে দেখল প্রবীর মুখে আঙুল দিয়ে ওকে চুপ করতে বলছে। মুহূর্তের মধ্যে কারণটা স্পষ্ট হয়ে গেল চক্রবর্তীর সামনে। একটা কালো সিডন বডি গাড়ি ফ্লোরেন্স হাইটসের গেটের সামনে এসে দাঁড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যেই ডক্টর সেন নেমে এলেন গাড়ি থেকে। তারপর চোখের নিমেষে দরজা ধাক্কা দিয়ে সোজা ঢুকে গেলেন ভেতরে। প্রবীর এক দৃষ্টে সামনের দিকে তাকিয়ে গাড়ির দরজা খুলতে খুলতে বলল, বি রেডি। আমি বলা মাত্র আমাদের ভিতরে ঢুকতে হবে। কিন্তু বাবাই? প্রবীর এক মুহূর্তের জন্য শুধু তাকালো চাকলাদারের দিকে, তারপর ঠান্ডা গলায় বলে উঠল, অপরাধীকে হাতে নাতে ধরতে গেলে রিস্ক তো নিতেই হবে স্যার, এছাড়া কোনো রাস্তা নেই। রাত 11:15, ফ্লোরেন্স হাইটস, 10th ফ্লোর। আরে ওয়েলকাম ওয়েলকাম স্যার, ওয়েলকাম। মানতে হবে আপনার কথার কিন্তু একটা দাম আছে। ডক্টর সেনকে উপরে উঠে আসতে দেখে একটা কলামের আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো সুধীর। বাবাই কোথায়? আরে এক্ষুনি চলে আসবে স্যার। আরে এত তাড়া কিসের? হ্যাঁ, আগে বলুন টাকাটা এনেছেন তো? হ্যাঁ। ডক্টর সেন চারপাশে ঘাড় ঘুরিয়ে দেখলেন একবার, তারপর হাতের ব্যাগটা সামনে রেখে ঠেলে দিলেন সেটা সুধীরের দিকে। তা পুরো আছে তো? ঘরে যা ছিল সব নিয়ে এসেছি, টাকা আর কিছু গয়নাও আছে। তুমি যা চেয়েছিলে তার থেকেও বেশি আছে। এবার বাবাইকে নিয়ে এসো। বললাম না চলে আসবে, ঠিক চলে আসবে। তার আগে এখনো কয়েকটা পুরনো হিসেব চোকানো বাকি আছে যে। হ্যাঁ, কিসের হিসেব? বাবাই কোথায়? উত্তরে সুধীর পকেট থেকে একটা ভাঁজ করা ছুরি টেনে বের করে এনে ডাক্তারের চোখের সামনে নাচিয়ে বলে উঠল, এ বাবা, কিসের হিসেব? আমার চাঁদু বুঝতে পারছো না নাকি কিসের হিসেব? আমার ভাইয়ের হিসেব, আমার ভাইয়ের। ওই সুনীলের হিসেব, আমার ভাই। সুনীলের ব্যাপারে আমি তো কিছু জানি না। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তোকে বিশ্বাস? সালা। হ্যাঁ, থু করে একদলা থুতু মাটিতে ছিটকে পড়ল সুধীরের মুখ থেকে, আর সাথে সাথে ও ডাক্তারকে লক্ষ্য করে চালিয়ে দিল ছুরিটা। ডাক্তার সেন নিজেকে বাঁচাতে গিয়ে মাটিতে উল্টে পড়তেই এক চুলের জন্য ওর গলার পাশ থেকে ছুরিটা ঘুরে গেল, আর সাথে সাথে সুধীর লাফিয়ে পড়ল মাটিতে পড়ে থাকা ডাক্তারের উপর। ডাক্তার নিজেকে বাঁচানোর জন্য সজোরে পা ছুঁড়তেই সেটা এসে লাগলো সুধীরের বুকের উপর। আঘাতের চোটে সুধীর এক পাশে গড়িয়ে পড়তেই এবার উঠে দাঁড়ালেন ডাক্তার। কিছু দূরেই মাটিতে পড়ে থাকা একটা বাঁশের টুকরো তোলার জন্য ডাক্তার এগোতেই এবার সুধীর চোখের নিমেষে উঠে দাঁড়িয়ে ছুরিটা চালিয়ে দিল ডাক্তারের পা লক্ষ্য করে। একটা অস্ফুট কাতর শব্দ করে ডাক্তার সেন মাটিতে ছিটকে পড়েই দু হাতে চেপে ধরলেন ডান পায়ের পিছনটা, আর সেই সুযোগে ওর বুক লক্ষ্য করে ঝাঁপ দিল সুধীর। ডাক্তার আতঙ্কে নিজের চোখ বন্ধ করতেই কান ফাটানো একটা আওয়াজে রাতের নিস্তব্ধতা কেটে খান খান হয়ে গেল। পরক্ষণেই সুধীরের শরীরটা ছিটকে গিয়ে পড়ল দূরে। নিজের বুকের কাছটা
চেপে ধরে একবার কেঁপে উঠল সুধীর। তারপর স্থির হয়ে গেল শরীরটা। ডক্টর শেখ হতবাক হয়ে ঘাড় ঘুরিয়ে দেখলেন একটা খুব পরিচিত চেহারা দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে, সিঁড়ির মুখটায়, যার হাতে ধরা পিস্তলটা এখনো সোজা হয়ে আছে সুধীরের দিকে। এপ্রিল, রাত 12টা, মুক্তরামবাবু স্ট্রিট। আপনারা সময় মতো না পৌঁছলে আজ হয়তো আমি বা বাবাই কেউই ফিরে আসতে পারতাম না। জানি না আপনারা কি করে জানতে পারলেন, বাট আপনাদের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনার পায়ের অবস্থা কি বুঝছেন? সুপারফিজিয়াল গেজ, মনে তো হচ্ছে লিগামেন্ট ড্যামেজ হয়নি, তবে বেশ কিছুদিন ভোগাবে। আপনার কোনো অসুবিধা না থাকলে কয়েকটা প্রশ্ন করতে চাই। হোপ ইউ উইল কোঅপারেট। এনিথিং স্যার, সুধীরের মতো লোকেদের শাস্তি দেওয়ার জন্য আমি সব করতে পারি। এটা নিশ্চয়ই আপনি চেনেন, অনির্বাণ দাশগুপ্তর লেখা শেষ বই পঞ্চতত্ত্ব পড়েছেন? হ্যাঁ, অনির্বাণকে বইটা পাবলিশ করাতে আমি হেল্প করেছিলাম। আচ্ছা, এই বইটার একটাও কপি আপনার বাড়িতে নেই কেন? একটা রাইটার্স কপি তো থাকা উচিত ছিল, তাই না? না, অনির্বাণ রাখেনি বাড়িতে। এই লেখাটা নিয়ে ও কোনো কথাই বলতে বা শুনতে চাইতো না। বেশ, তা আপনি যখন বইটা পড়েছেন তখন আপনি নিশ্চয়ই জানেন এই বইটার সাথে এই কেসের একটা অদ্ভুত সম্পর্ক আছে। ইনফ্যাক্ট এই গল্পে ভিকটিমদের যেভাবে মারা হয়েছে, এই কেসেও ঠিক সেইভাবে খুনগুলো করা হয়েছে। ঠিক যেন কেউ বইটা পড়ে তারপর খুনগুলো করেছে। অসম্ভব নয় স্যার, আমি আমার হসপিটালের সমস্ত স্টাফদের মধ্যে এই বই ডিস্ট্রিবিউট করেছিলাম। সুধীর যে বইটা পড়েছে সেটা খুবই স্বাভাবিক। কারেক্ট, যে খুনগুলো করেছে সে বইটা পড়েছে এবং বইটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে। রেফারেন্স হিসাবে? ইয়েস স্যার, এমন কেউ যে আগে কখনো খুন করেনি কিন্তু হঠাৎ করে তার খুন করার প্রয়োজন হয়ে পড়েছে, তাই একটা রেফারেন্স তার দরকার পড়াটাই স্বাভাবিক, তাই না? সুধীর যে স্মার্ট তাতে সন্দেহ নেই, কিন্তু যে জিনিসটা আমার মাথায় ঢুকছে না, ও মালতীর ব্যাপারে জানলো কি করে? মালতী 4 বাড়িতে কাজ করে খায় আর এদিকে সুধীর হাসপাতালের ওয়ার্ড বয়। দুজনের মধ্যে কোনো কানেকশন থাকার কথাই নয়, অথচ দেখুন এই সুধীর মালতীকে ডেকে পাঠালো ডক্টর সেনের কাছে টাকা নেওয়ার জন্য, আর তারপর ওকে খুনও করে দিল। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে না সাবিত্রী দেবী? আমার না, মানে আমার কেন অদ্ভুত লাগবে? আপনারই তো অদ্ভুত লাগার কথা। আপনি যদি যে রাত্রে অনির্বাণ দাশগুপ্তর প্রথম মার্ডার অ্যাটেম্পটা হয় সেই রাত্রে মালতী দাসকে আপনাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য না বলতেন, তাহলে আমার মনে হয় না এত কিছু হতো বলে। অনির্বাণ তো সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। কি সব বলছেন আপনি? ওটা সুইসাইড নয়, যাগ্গে সেটাও আসল কথা নয়। আসল কথা হলো মালতী দাস মাঝখানে কোথা থেকে ঢুকে পড়ল। আমার ধারণা ঠিক হলে মালতী সেই রাতে নিশ্চয়ই কিছু দেখে ফেলেছিল। হয়তো অনির্বাণের উপর হয়ে যাওয়া মার্ডার অ্যাটেম্পটার সাক্ষী ছিল মালতী নিজে। কে বলতে পারে? সুধীর বেঁচে থাকলে নিশ্চয়ই বলতে পারত। কি বলেন ডক্টর অসিত সেন? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। এসব মন গড়া বানানো কথা। বুঝতে আপনি সবই পারছেন ডক্টর সেন। সে রাত্রে অনির্বাণকে ইনসুলিনের ওভারডোজ আপনি দিয়েছিলেন, তাই না? আর এই কাজটা করতে মালতী আপনাকে দেখে ফেলেছিল। সুধীর আপনার দেওয়া টাকায় খুশি ছিল না, ও কোনোভাবে অনির্বাণের বাড়ির লোকেদের একটা হিন্টস দিয়ে আপনার উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছিল। আর তখনই মালতীর সাথে ওর দেখা হয়। আপনি অস্বীকার করতে পারেন সে কথা? হ্যাঁ, অস্বীকার করতেই পারি। অনির্বাণ ইনসুলিন ওভারডোজ নিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল। সেখান থেকে ওর স্ট্রোক হয়ে প্যারালিসিস হয়ে যায়। আপনি চাতা বললেই তো আমি সেটা মেনে নেব না।
বসুন বসুন, গল্প এখনো শেষ হয়নি। আমি হাসপাতালের স্টক রেজিস্ট্রি চেক করেছি। গত 7 মাস ধরে নিওভেক বলে একটা ইনজেক্টেবল স্টক পাইল করা হয়েছে। কেন সেটা বলতে পারেন ডক্টর সেন? আমি জানি না। নিওভেক কি? নিওভেক ওয়ান টাইপ অফ অ্যানাস্থেশিয়া, অপারেশন করার সময় দেওয়া হয়। আর মজার কথা কি জানেন স্যার, ডক্টর সেনের হসপিটালে কোনো অপারেশন থিয়েটারই নেই। তবে এই ওষুধের আরও একটা ব্যবহার আছে। এর ক্রমাগত ব্যবহার থেকে প্যারালাইসিসও হতে পারে। আমার ধারণা ডক্টর সেন যখন অনির্বাণকে মারার চেষ্টা করেন তখন উনি জানতেন না যে অনির্বাণের একটা পলিসি করা আছে। জানলে উনি মার্ডারটা সুইসাইড হিসাবে সাজানোর চেষ্টা করতেন না। যখন জানতে পারেন তখন উনি ঠিক করেন যে অনির্বাণকে বাঁচিয়ে রাখতে হবে, বাট এমনভাবে যাতে ও কাউকে কিছু বলার মতো অবস্থায় না থাকে। তারপর সুযোগ বুঝে একদিন অনির্বাণকে সরিয়ে দিলেই চলবে, ঠিক যেমন করে উনি সুনীল মণ্ডল আর সুলতা বিশ্বাসকে সরিয়েছেন। সুনীল মণ্ডলকে আমি চিনি না, আর সুলতা বিশ্বাস যখন খুন হয় তখন আমি নিজের বাড়িতে ছিলাম। আমার কাছে কল রেকর্ডিং আছে। আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন কিন্তু। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনার কল রেকর্ডিং করার অভ্যাস আছে। তা সুধীরের সাথে যে ফোনে কথাগুলো হয়েছিল সেটা রেকর্ডিংটা একবার শোনাবেন? ওটা আমি ডিলিট করে দিয়েছি। বাড়ি মজা তো, এত ইম্পর্ট্যান্ট একটা কল আপনি ডিলিট করে দিলেন। আর একটা সামান্য নার্স রাত্রিবেলা ফোন করে কাজে আসতে পারবো না জানালো, সেইটা রেখে দিলেন। আসলে আপনি আদৌ কল রেকর্ড করেন না, শুধুমাত্র ওই কলটাই রেকর্ড করেছেন এটা প্রমাণ করার জন্য যে খুনের সময় আপনি বাড়িতেই ছিলেন। ওই ফোনটা আদৌ সুলতা বিশ্বাস করেইনি। সুলতা বিশ্বাসকে খুন করার পর কাউকে দিয়ে ওর মোবাইল থেকে ফোনটা করিয়েছিলেন আপনি। একজন ডাক্তার হিসাবে খুব ভালো মতন জানেন যে পোস্টমর্টমের পরে মৃত্যুর এক্স্যাক্ট সময়টা বার করা সম্ভব নয়। কিছুটা গ্যাপ তো থাকবেই, আর সেই ব্যাপারটাকেই আপনি ইউজ করেছেন। আমি কিছু ভুল বলছি? আপনার কোনো কথার জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার কাছে প্রমাণ থাকলে আমাকে অ্যারেস্ট করুন, আর না হলে... আপনি খুব ভালো করে জানেন যে আপনাকে অ্যারেস্ট করার মতো কোনো এভিডেন্স আমার হাতে নেই। প্রতিটা স্টেপ আপনি মেপে মেপে নিয়েছেন। একমাত্র সাক্ষী ছিল যে সুধীর, সেও আপনার বিরুদ্ধে কথা বলার মতো অবস্থায় নেই। তাই আপনাকে হয়তো আমরা অ্যারেস্ট করতে পারবো না, কিন্তু অন্য একজনকে তো অ্যারেস্ট করাই যায়। কি বলেন ডাক্তার? কার কথা বলছেন আপনি? আমি তার কথা বলছি যে আপনাকে প্রতিটা অপরাধে সাহায্য করেছে। আমি তার কথা বলছি যে ফ্লোরেন্স সাইটে 10 তলা থেকে মালতী দাসকে ধাক্কা মেরে নিচে ফেলে খুন করেছে। আমি তার কথা বলছি যে সুলতা দাসকে গলায় ওড়না পেঁচিয়ে মারার পরও তার ফোন থেকে আপনাকে কল করে ফলস এভিডেন্স প্ল্যান করেছে। আমি তার কথা বলছি যে 7ই সেপ্টেম্বর 2017-তে রাতের অন্ধকারে চুপি চুপি ঘরের দরজা খুলে গিয়ে আপনাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে অনির্বাণ দাশগুপ্তকে খুন করার জন্য। আমি সাবিত্রী দাশগুপ্তর কথা বলছি ডক্টর সেন। আপনাকে গ্রেপ্তার করতে না পারলেও ওনাকে গ্রেপ্তার করতে আমার বিন্দু মাত্র অসুবিধা হবে না। সন্দেহ আমার সেই দিনই হয়েছিল যেদিন আপনি আমাকে অনির্বাণের সুইসাইড নোটটা দিয়েছিলেন। কোনো স্ত্রী যে তার স্বামী ছেড়ে যাওয়া সুইসাইড নোটকে যত্ন করে তুলে রাখতে পারে সেটা আমার জানা ছিল না সাবিত্রী দেবী। তবে শুধু এটাই নয়, আরও একটা ভুল করেছেন আপনি। মালতী দাসকে টাকা দেওয়ার জন্য আপনি যে কাগজটা ব্যবহার করেছিলেন সেটা অনির্বাণের রাইটিং প্যাড থেকে আপনি ছিঁড়ে নিয়েছিলেন। আপনি বোধহয় খেয়াল করেননি যে অনির্বাণ ওই কাগজে রবীন্দ্রনাথের হার মানা হার গানটা লিখে রেখেছিল। খেয়াল করলে নিশ্চয়ই রাইটিং প্যাডটা এতদিনে ডিসপোজ করে দিতেন। কি বলেন? কিন্তু সাবিত্রীর নিজের স্বামীকে মারার পেছনে মোটিভটা কি? একটা কোনো কারণ তো থাকবে রে বাবা। কারণ তো আছে, আর সাবিত্রী দাশগুপ্ত হয়তো এটা জেনে সান্ত্বনা পাবেন যে তিনি নিজের দোষে ধরা পড়েননি, তিনি ধরা পড়েছেন ডক্টর সেনের মূর্খামির জন্য। মানে নিরাময় ট্রাস্ট হসপিটাল। আপনি বুঝতে পারছেন ডক্টর সেন ঠিক কোন জায়গাটাতে আপনি এত ভালো একটা প্ল্যান ধেরিয়ে ফেললেন? সুলতার মার্ডারের পর আমরা যখন সুধীরকে খুঁজতে আপনার হসপিটালে গিয়েছিলাম, আপনি কথায় কথায় নিরাময় ট্রাস্ট হসপিটালের কথা নিয়ে ফেলেছিলেন। আপনার করা একটা মাত্র ভুল, আপনি বোধহয় এটা বুঝতে পারেননি আপনার কথাটা ভেরিফাই করার জন্য আমরা হসপিটাল অবধি পৌঁছে যাব। তুমি কাল এই হাসপাতালে যাওয়ার কথা বলছিলে, ওখানে গিয়ে কি জানতে পারলে?
হ্যাঁ, ওখানে গিয়ে জানতে পারলাম ডক্টর সেন হসপিটাল ছাড়েননি, ওনাকে টার্মিনেট করে দেওয়া হয়েছিল। একজন নার্সের সাথে আপত্তিজনক অবস্থায় উনি ধরা পড়ে যান। সেই নার্সটার কি নাম জানেন? স্টপ ইট, আই সে স্টপ ইট। আর একটা কথাও বলবেন না আপনি। আই অ্যাডমিট, আমি স্বীকার করছি এই সব কটা খুন আমি করেছি। আমি কনফেস করতেও রাজি আছি। সাবিত্রী কিছু করেনি। ওকে আপনারা ছেড়ে দিন, ওকে আপনারা ছেড়ে দিন দয়া করে। নিজেকে সামলাতে না পেরে এবার কান্নায় ভেঙে পড়লেন ডক্টর সেন। প্রবীর কিছু বলে ওঠার আগেই এতক্ষণ চুপ করে বসে থাকা সাবিত্রী শান্ত অবিচল কণ্ঠে বলে উঠল, ছেড়ে দাও অসিত, এনাদের সামনে কেঁদে কোনো লাভ নেই। আপনি আমাকে গ্রেফতার করতেই পারেন, আমি আমার অপরাধ স্বীকার করছি। তাহলে শেষ অবধি আপনার স্বামীর আপনাকে এবং ডক্টর সেনকে নিয়ে সন্দেহটা অমূলক ছিল না, এবং বাবাই আপনার ছেলে নয়। আপনারা কি ভাববেন সেটা আপনাদের ব্যাপার, তবে বাবাই আমারই ছেলে। ওকে জন্ম না দিলেও আমি ওর মা। একজন মায়ের পক্ষে যা যা করা সম্ভব আমি সব করেছি, ভবিষ্যতেও করব। প্রবীর ভুরু কুঁচকে তাকালো সাবিত্রীর দিকে, তারপর ইশারায় লেডি কনস্টেবলদের ভেতরে আসতে বলে ফিরে তাকালো চাকলাদারের দিকে। অবশেষে শেষ হলো সব। মা, তুমি কোথায় যাচ্ছ? সাবিত্রীকে বেরিয়ে যেতে দেখে সিঁড়ির উপর থেকেই চিৎকার করে উঠল বাবাই। সাবিত্রী পেছন ঘুরে বাবাইয়ের দিকে দেখে প্রবীরের দিকে তাকাতেই নীরব সম্মতি জানালো প্রবীর। সাবিত্রী এসে বাবাইকে জড়িয়ে ধরে কপালে হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, তোমাকে ঘুমাতে বললাম না, তুমি জেগে আছো যে? তুমি চলো না, ঘুম আসছে না। আমাকে একটা জায়গায় যেতে হবে সোনা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ততক্ষণ তুমি এই কাকুটার কাছে থেকো, এই কাকুটা খুব ভালো। প্রবীরের দিকে আঙুল তুলে ইশারা করল সাবিত্রী। বাবাই প্রবীরের দিকে তাকালো একবার, তারপর প্রশ্ন করল, কাকুর মতো ভালো? সাবিত্রী কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে ঘাড় নাড়ল শুধু। বাবাই এগিয়ে এসে প্রবীরের দিকে ভালো করে তাকালো একবার, তারপর বলে উঠল, তুমি আমার বন্ধু হবে কাকুর মতো? প্রবীর একবার সাবিত্রীর দিকে তাকিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল বাবাইয়ের সামনে, তারপর নিজের হাতটা সামনে বাড়িয়ে দিয়ে হেসে বলে উঠল, হব। বাবাই হাসতে হাসতে প্রবীরের হাতটা চেপে ধরতেই দুফোঁটা জল নিঃশব্দে গড়িয়ে পড়ল সাবিত্রীর গাল বেয়ে। 10 দিন পর 29শে জুন 2018 সকাল 10টা, বউবাজার থানা। আসবো স্যার? দরজার সামনে থেকে ভেসে আসা আওয়াজটা কানে যাওয়ায় চাকলাদার দেখলেন প্রবীর এসে দাঁড়িয়েছে। ওকে ইশারায় ভেতরে এসে বসতে বলে চাকলাদার প্রশ্ন করলেন, ডক্টর সেনের কেসটায় চার্জশিট রেডি হয়ে গেছে? হ্যাঁ। সত্যি বলতে কি আমি এক্সপেক্ট করিনি যে ডক্টর সেন এত সহজে কনফেস করবেন। আমাদের হাতে লিটারেলি ওনার এগেনস্টে কোনো এভিডেন্সই ছিল না। আমিও করিনি স্যার, তবে যেটুকু বুঝলাম ডক্টর সেন সাবিত্রীকে সত্যি ভালোবাসতেন। প্রকৃত ভালোবাসা না থাকলে মানুষ পিছিয়ে আসার আগে দুবার ভাবে না। কারেক্ট, তবে সাবিত্রীর ব্যাপারটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। স্বামীকে ভালোবাসে না, অথচ অন্যের ছেলে মানে বাবাইকে ভালোবাসে। পিকিউলিয়ার। মানুষের মন স্যার। তবে আমার মনে হয় বাবাই যেভাবে ওর মায়ের প্রতি ডিপেন্ডেবল ছিল, সেখান থেকেই ভালোবাসাটা জন্ম নিয়েছে। লোকে যেমন নিজেদের পোষা জীবকে ভালোবাসতে শুরু করে, ফ্রয়েডিয়ান বিহেভিয়ার। মেবি,
বাই দ্য ওয়ে, বাবাই কি করছে? থেরাপিতে রেসপন্স কেমন? স্যাটিসফ্যাক্টরি স্যার। প্রথম মাকে না দেখতে পেয়ে ট্রমাটাইজড হয়ে পড়েছিল, বাট এখন অনেকটা ঠিক আছে। ইভেন ডাক্তারের সাথে একবার কথা বলবো ভাবছি। আর ওর কতদিন থেরাপি চলবে সেটাও জানতে হবে। বেশ, তো এখনই কথা বলে নাও, আমিও একটু শুনি ও কি করছে। প্রবীর মাথা নেড়ে ডাক্তারকে কল করার কয়েক মুহূর্তের মধ্যেই অন্য প্রান্ত থেকে ডাক্তারের গলার আওয়াজ ভেসে এলো। প্রাথমিক সম্ভাষণ বিনিময়ের পর বাবাইয়ের কথা জিজ্ঞেস করতেই ডাক্তার বলল, ইয়েস, হি ইজ ডুইং ফাইন। আই মাস্ট সে, অ্যাভারেজ অটিজম পেশেন্টের তুলনায় বাবাইয়ের বুদ্ধি কিন্তু অনেক শার্প। আমি তো জানতাম অটিজম পেশেন্টদের আইকিউ এফেক্টেড হয়। অফিসার, ওটা একটা মিথ। আমি এমন অনেক অটিজম পেশেন্ট দেখেছি যারা এক্সেপশনালি ট্যালেন্টেড। বাবাইও অনেকটা সেই রকম। ওর কগনিটিভ এবিলিটি খুবই ভালো। শুধু ঠিকমতো একটু গ্রুম করতে পারলেই ওর ভবিষ্যতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। কগনিটিভ এবিলিটি বলতে? যেমন ধরুন, কোনো কিছু থেকে শেখা, এই চারপাশে কি হচ্ছে সেটাকে বুঝতে পারা। ওর চোখের সামনে রোজ যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কেন ঘটছে, কি কারণে ঘটছে, সেটা বুঝতে ওর বিশেষ কিন্তু সময় লাগে না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কি ডক্টর? ওর রেজ এপিসোডের একটু প্রবলেম আছে। নাথিং আনকমন। অন অ্যান অ্যাভারেজ 100টার মধ্যে 20টা পেশেন্টের এটা দেখাই যায়। চোখের সামনে ওদের কিছু অপছন্দের ঘটতে দেখলে ওরা নিজেদের ওপর আর কন্ট্রোল রাখতে পারে না। এই অবস্থায় ওরা নিজেদেরকে ফিজিক্যালি হার্ম করতে পারে, এমনকি অন্যদেরকেও। বিশেষ করে বাবাইয়ের ক্ষেত্রে আমি এটা কিন্তু দেখেছি যে ও রাগ পুষে রাখে, সেটার আউটবার্স্ট পরে হয়। এই জিনিসটা একটু কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। বাকি হি ইজ আ চ্যাম্প, আর 2-1 দিন দেখেই আমি ওকে ছেড়ে দেব। আচ্ছা, ঠিক আছে ডক্টর, ধন্যবাদ। ফোনটা রাখতে রাখতে প্রবীর ভুরু কুঁচকে তাকালো চাকলাদারের দিকে। কি হলো, সব ঠিকঠাক আছে? ডাক্তার কি বলল? প্রবীরের মুখ দেখে খানিকটা চিন্তার সুরে প্রশ্ন করলেন চাকলাদার। প্রবীর একবার অন্য মনস্কের মতো তাকালো চাকলাদারের দিকে। বোধহয় কিছু একটা বলার জন্য মুখ খুললেও ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। কি হলো বলবে আমাকে? কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর অবশেষে প্রবীরের মুখ থেকে বের হয়ে এলো এই কথাগুলো। ডক্টর বললেন সব ঠিকই আছে। বাবাই আর 5টা অটিজম পেশেন্টের মতোই, ওকে প্রপার কেয়ারে রাখতে হবে। চাকলাদার ভুরু কুঁচকে একবার তাকালেন প্রবীরের দিকে। তার অভিজ্ঞতা তাকে স্পষ্ট জানান দিচ্ছে যে প্রবীরের মুখ আর চোখ এক কথা বলছে না। তবুও নিজের মনের ভাবকে চেপে রেখে তিনি বলে উঠলেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? প্রবীর এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকালো চাকলাদারের দিকে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর প্রবীর বলল, কিছু না স্যার, আমি আপনাকে কিচ্ছু বলতে চাই না। শুনছিলেন সন্দীপ রায়ের কলমে প্রেত গল্প 3য় তথা অন্তিম পর্ব। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের গল্প পাঠ আমি রক্তিম। বিভিন্ন চরিত্রে অভিষেক, স্পন্দন, সৌমিনী, দেবিকা, সুমন, সায়ন্তন, আর্য, রণদীপ নন্দী, কৌশিক, ইভান, শ্রীরূপ, অভ্র এবং আমি রক্তি। আবহ ফিনিক্স, প্রচ্ছদ ঋদ্ধিরাজ পালিত, স্ক্রিপ্টিং প্রতীক, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। এমনই আরও রোমাঞ্চকর গল্পের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।